আমরা আগের দিন বোধহয় জিএল ক্রিয়েশনটা কি করেছিলাম? ক্লাসগুলো আপনাকে পাঠানো হয়েছে? হ্যাঁ পাঠিয়েছে। আগের দিনকে মাস্টার ডেটা কন্ট্রোল দিয়ে মানে জিএল ক্লাস পাঠানো হয়ে গেছে। মাস্টার ডেটা কন্ট্রোল দিয়ে জিএল ক্রিয়েশনটা হয়েছিল তাই তো? ক্রিয়েশন হয়নি, অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েশনটা হয়েছিল। ও আজকে আচ্ছা দাঁড়ান এক মিনিট, এখানে এটা এটা বেরিয়ে গেল কি করে? ঢুকে যায়। আচ্ছা আমাদের লাস্টটা তাহলে কি হলো? অ্যাকাউন্ট গ্রুপ হয়েছিল, অনেকগুলো খুলে গেছে। ও এখানে তো এক সেকেন্ড এগুলো বন্ধ করে দিই। এইটাকে ওয়াচ করবেন সবসময়, এই যে ওয়েবটা ঘুরছে না, এর মানে মেশিনটা কাজ করছে। আচ্ছা আমাদের লাস্ট কি বললেন? অ্যাকাউন্ট গ্রুপ হয়েছিল, পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট হয়েছিল ফিসক্যাল ইয়ার না? ফিসক্যাল ইয়ার তো হয়ে গেল। দেখুন কোম্পানি কোড, অ্যাসাইনমেন্ট, বিজনেস এরিয়া, ফিসক্যাল ইয়ার, অ্যাসাইনমেন্ট, ফিল্ড স্ট্যাটাস, অ্যাসাইনমেন্ট, চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাসাইনমেন্ট, অ্যাকাউন্ট গ্রুপ হয়ে গেল। পোস্টিং পিরিয়ড কি হয়েছিল? না পোস্টিং পিরিয়ড আজকে করার কথা আছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে পোস্টিং পিরিয়ড ব্যাপারটাকে বুঝুন। আমাকে একবার অ্যাকাউন্ট পিরিয়ডের মধ্যে একটুখানি প্রবলেম হচ্ছিল। অ্যাকাউন্ট বলতে কোনটা বলুন? অ্যাকাউন্ট গ্রুপটাতে। অ্যাকাউন্ট গ্রুপের ফাংশন কি? অ্যাকাউন্ট গ্রুপটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। আপনার করতে প্রবলেম আছে এখানে? না করতে না, আমি থিওরিটিক্যালি বুঝতে পারেননি? আচ্ছা আপনাকে একটা বই পাঠানো হয়েছিল 440 পাতার, কোনো ডকুমেন্টেশন বই পাঠানো হয়নি না? 40 পাতা পিডিএফ বই? 40 পাতা নয়, এটা ও 100 না না, ওটা তো আমার ডকুমেন্টেশন ছিল, এমনি কোনো টেক্সচুয়াল বই পাঠানো হয়নি না? ওটা আজকে আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে, ওকে, ওটা পাঠিয়ে দেবো। এই যে যে যত রকম জিনিস আমি ধরুন টপিক সম্বন্ধে যে পড়াশোনা করতে চাইছেন, ঠিক আছে, তার ডকুমেন্টেশনটা হচ্ছে ওখানে রয়েছে, ঠিক আছে, টোটালি পুরোটা একদম। তো যাই হোক, এ নিয়ে অ্যাকাউন্ট গ্রুপের ফাংশনটা কি, অ্যাকাউন্ট গ্রুপ কী কাজ করে? অ্যাকাউন্ট গ্রুপটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য জিএল অ্যাকাউন্ট। মানে কীরকম? যে আজকে যে জিএলগুলো আমরা ক্রিয়েট করছি, কখনো সেগুলো অ্যাসেট, কখনো সেগুলো লাইবিলিটি, কখনো সেগুলো আপনার ইনকাম, কখনো এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো চার্ট অফ অ্যাকাউন্টসের ফাংশনটা কী হচ্ছে? না, চার্ট অফ অ্যাকাউন্টসের ফাংশন হচ্ছে টোটাল জিএলটাকে হচ্ছে আলটিমেট একটা জায়গায় স্টোর করে রাখা। সে কিন্তু সমস্ত জিএলকেই স্টোর করে রাখছে, ঠিক আছে। জাস্ট লাইকে একটা মিষ্টির দোকানের কথা ভাবুন, যেখানে মিষ্টিটা তৈরি হয়, যখন আমি ভেতরে দিয়ে যান, দেখবেন সবাই কিন্তু এক জায়গায় বসে ডিফারেন্ট মিষ্টি তৈরি করছে, ঠিক আছে। বাট যে যেখান থেকে তৈরি করুক না কেন, যে ছানাটা বলুন, যখন ছানাটা কেনা হচ্ছে সেটা কিন্তু সব মিষ্টির জন্যই কেনা হচ্ছে। এরকম নয় যে শুধু রসগোল্লার জন্য একটা ছানা বা পান্তুয়ার জন্য বা একটা আলাদা মিষ্টির ছানা। ছানা কিন্তু সবার জন্য একটাই ছানা। ভালো করে বুঝুন, এটা কিন্তু জাস্ট এই সেকেন্ডের মধ্যে মাথায় এলাম এই এক্সাম্পলটা। বাট ওইটা যখন মিষ্টিতে রূপান্তরিত হচ্ছে, যখন ট্রান্সফর্ম হচ্ছে, তখন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট শেপ নেওয়া হচ্ছে, এবং ন্যাচারাল ওয়েতে যখন আউটলেটে নিয়ে আসা হচ্ছে, তখন কিন্তু ডিফারেন্ট ট্রেতে রাখা হচ্ছে, রাইট।
তো অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে ঠিক তাই, যখন হচ্ছে একটা পার্টিকুলার জিএলকে ক্লাসিফাই করবেন কোন জিএলটা কী ধরনের, কোনোটা এক্সপেন্ডিচার না কোনোটা ইনকাম, কোনোটা অ্যাসেট না কোনোটা লাইবিলিটি, তাহলে এই জিএলটা কি হচ্ছে, এই জিএলটা হচ্ছে আলটিমেটলি আমাদের একটা সেগ্রিগেশনে চলে যায়। সব যদি এক জায়গায় থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন কোনটা কোন জিএল, নাম দেখে থোড়ি বোঝা সম্ভব কোনো দিন। আমি যদি রেন্ট বলি, রেন্টটা রিসিভ হতে পারে, পেমেন্ট হতে পারে। তো সেই জন্যে এই যে সেগ্রিগেশন করাটা হয়েছে অ্যাকাউন্ট গ্রুপের মাধ্যমে ডিফারেন্ট জিএলকে ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফিকেশন করা হয়েছে, এক। নাম্বার টু হচ্ছে, ধরুন এই জিএলগুলো যখন ক্রিয়েট করছেন তো খুব স্বাভাবিকভাবে তখনই আপনাকে ক্লাসিফিকেশনটা মেনটেন করতে হচ্ছে, তবে গিয়ে তো সেই জিএলটা সেই গ্রুপে গিয়ে পড়ছে, ঠিক আছে। তো যখন আমরা এই জিএলটা ক্রিয়েট করছি তখনই আমরা কিন্তু জিএল এর ক্লাসিফিকেশনটা করছি এবং এই জিএলটা কিন্তু আলটিমেটলি সেইখানে গিয়ে স্টোর হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, তাহলে অ্যাকাউন্ট গ্রুপ কিন্তু জিএল এর আপলাইন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। অ্যাকাউন্ট গ্রুপ কিন্তু জিএল এর আপলাইন, কারণ জিএল অ্যাকাউন্ট গ্রুপের আন্ডারে রয়েছে, ঠিক আছে। আর অ্যাকাউন্ট গ্রুপটা যখন ক্রিয়েট করতে যাচ্ছেন তখন আপনার কাছ থেকে ফার্স্ট কি চাইছে, তখন আপনার থেকে ফার্স্ট চাইছে চার্ট অফ অ্যাকাউন্ট। যদি মাস্টারপিস হতে চান, আমি আগের দিন দুটো আমার স্টুডেন্ট আছে যারা আমার কাছ থেকে ইন্টারভিউ প্রিপারেশন কোর্সও করেছে আলটিমেটলি, এইটার পর যেটা আমি এক্সট্রা করাই, কিন্তু তা সত্ত্বেও তাদের ডাউটস হয়ে যাচ্ছে, তারা আলটিমেট প্রিপেয়ার হতে পারছে না। তো তখন লাস্ট অফ অল কী করলাম, যেটা আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম আজ থেকে 8 বছর আগে, আমি বললাম এইটা করতে পারবে, বলুন স্যার। আমি বললাম সিম্পলি খাতা পেন নাও, নিয়ে ফার্স্ট অ্যাকাউন্ট গ্রুপ টিকোডটা কি OBD4 খাতায় লিখুন, লেখার পর ওই স্ক্রিনটাকে জাস্ট লিখে ফেলুন যে কী কী চাইছে। দেখুন এইটা যদি করতে পারেন, আপনাকেও বলে দিচ্ছে আগে থেকে, তাহলে মাস্টার হয়ে যাবেন। OBD4 অ্যাটলিস্ট জীবনে কোনো ইন্টারভিউতে আটকাবেন আপনাকে। এই যে আমি সরি OBD অনেকগুলো ও আচ্ছা, আপনি করছেন, করুন OBD4 আপনি করুন। এই যে টিকোডটা দিলেন, এই টিকোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মেমোরিতে নিয়ে আসতে হবে কী ধরনের আলটিমেটলি স্ক্রিন খুলছে। এই যে স্ক্রিনটা খুললো এইটা আপনাকে মেমোরাইজ করে রাখতে হবে। যদি এইটা মেমোরাইজ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কাউকে সাপোর্ট দিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আপনি কালকে দেখেছিলেন যখন আপনি আমাকে বারবার করে জিজ্ঞেস করছিলেন যে এইটা হচ্ছে না ওটা হচ্ছে না, আমি কি আপনাকে একবারও বলেছি যে দাঁড়ান তো আমি আমার মেশিনটা খুলে দেখি, আপনি আমাকে শেয়ারিং করুন? একবারও বলিনি, আপনাকে। যখন দেখলাম একদম আপনি, আমি কিন্তু কনফার্ম 1000% ছিলাম যে আপনি কোনো কারণে ওই স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছেন না, আমি না 1000%। এইবার আমি একদম তাই, এবং যার জন্য আপনাকে বললাম স্ক্রিনশটটা পাঠান তো, হতে পারে না আপনি যে স্ক্রিনটা আমাকে আগেরবারে বলে দিয়েছেন সেই স্ক্রিনের রেসপেক্টিভে স্টার্ট বাটন স্ক্রিনে আসবে না, এটা অ্যাবসার্ট হতে পারে না। তাহলে উনি হয়তো দেখতে পাচ্ছেন না, আমি ওনাকে বলে দিচ্ছি, হ্যাঁ পরিষ্কার। তো এইটা কি করে এলো, এইটা কিন্তু এইরকমভাবে এসছে, এটা আপনারও আসবে, এটা এমন কিছু কোনো এক্সট্রা কোনো ক্ষমতা নয়, এটা আপনিও আনতে পারেন। যে মুহূর্তে কাজ করতে করতে না আপনাকে করতে হবে, আপনাকে মুখস্থ নিজেকে করতে হবে, যেটা আমাকে মুখস্থ না করলে আমার হবে না, তখন এটাই আমার কাজ, ঠিক আছে। তো এই যে মুহূর্তে OBD4 স্ক্রিনটা ম্যানুয়ালি কাগজে লিখতে পারবেন এবং লেখার সঙ্গে সঙ্গে লিখুন চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট গ্রুপ, নেম, ফ্রম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, ব্যাস এই যে মেমোরিতে ঢুকে গেল না, আপনার জীবনে মেমোরি থেকে বেরোবে না। তাহলে এখন আপনাকে যদি ফট করে কেউ কোয়েশ্চেন করে দেয়, বলুন তো অ্যাকাউন্ট গ্রুপ কার আন্ডারে ক্রিয়েট করেন, আপনি কিন্তু হাতড়ে যাবেন। আরে অ্যাকাউন্ট গ্রুপ কার আন্ডারে ক্রিয়েট করতে কিচ্ছু না, অ্যাকাউন্ট গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, এখন চার্ট অফ অ্যাকাউন্টস আপনাকে আগে চায়। তাহলে আলটিমেট জিএল এর আপলাইন কে হয়ে গেল, জিএল এর আপলাইন হয়ে গেল অ্যাকাউন্ট গ্রুপ, আর অ্যাকাউন্ট গ্রুপের আপলাইন কে হয়ে গেল না চার্ট অফ অ্যাকাউন্টস। জাস্ট এইরকম সিকোয়েন্সে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন, আর প্রতিটা ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ওয়াই এই ওয়ার্ডটাকে পুরো ফ্রেন্ড করে নিন, যে কেন করছি, না করলে কি হতো, করার জন্য কি সুবিধা হলো। এইটা যদি করতে পারেন জানবেন এসিবি জল হয়ে যায় পুরো, কিচ্ছু নেই এর মধ্যে হাতে করা, আমরা কমপ্লেক্স করে রেখে দিয়েছি জিনিসটাকে। না আমার অ্যাকচুয়ালি
বুঝতে পারছিলাম না এই যে চার্ট অফ অ্যাকাউন্ট করে তারপরে তো আমরা অ্যাকাউন্ট গ্রুপ করছিলাম। হ্যাঁ, আমি একটা জায়গায় লিখে রেখেছিলাম অ্যাকাউন্ট গ্রুপ, আপলাইন রয়েছে, জিএলটা হচ্ছে বা ডাউনলাইন, রাইট। তারপরে ফিড স্ট্রাকচার। না না এটা কি না না ঠিক? না না না, এক মিনিট এক মিনিট, দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এক মিনিট। ফিল্ড স্ট্রাকচারটা কি হচ্ছে বলে দিচ্ছি আমি আগে। প্রথমত হচ্ছে ফিল্ড স্ট্রাকচার এখানে কিরম কি কাজে লাগে এটা আগে ফার্স্ট বুঝতে হবে। ফিল্ড স্ট্রাকচার হচ্ছে একটা বিল্ডিং করতে গেলে যারা আমাদের মিস্ত্রি আছে না, কাজ করতে আসে, দে আর দ্য ফিল্ড স্ট্রাকচার। ফিল্ড মানে ফিল্ড ডেটা। গ্রুপস, ফিল্ড গ্রুপস নট ডেটা, ফিল্ড গ্রুপস। তারা না থাকলে আপনি যতই আপনার জমি থাকুক, যতই আপনার প্ল্যান থাকুক, আর যতই মাল মেটেরিয়ালস থাকুক, আনলেস অ্যান্ড আনটিল ইউ অ্যারেঞ্জ ম্যান পাওয়ার টু বিল্ড দ্য বিল্ডিং, বিল্ডিং তৈরি হবে না। ওগুলো আপনি এক জায়গায় রেখে দিন, পরের দিন সাথে দেখুন জায়গাটা জায়গা আছে বা কেউ চুরি করে নিয়ে চলে গেছে, যেটা যে দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। তাহলে ওইটাকে একটা বিল্ডিংয়ে ফরমেশন দিতে পারবে কারা? অনলি দ্য পিপল দোজ হু আর ওয়ার্কিং ইন কনস্ট্রাকশন ওয়ার্ক। তাহলে ফিল্ড স্ট্রাকচার ওখানে সেই কাজটা করবে। তাহলে এখানে চার্ট অফ অ্যাকাউন্টসটা হয়ে গেল কি না একটা জমি, অ্যাকাউন্ট গ্রুপটা হয়ে গেল কি না আপনার প্ল্যান ওয়াইজ কীরকমভাবে কী বানাবেন, ঠিক আছে। জিএল অ্যাকাউন্টটা কি হলো না আপনার একদম রেডিমেড সেকশানে গিয়ে আপনি কোনটা কোনটা কী দেখতে পাচ্ছেন, বাট এভরিথিং আপনাকে দাঁড় করাচ্ছে কে? দ্য ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। আমার মনে হয় এর থেকে ভালো এক্সাম্পল আর হবে না, কারণ এটা আমরা এই সেকেন্ডের মধ্যে আমার এখন মনে হয় বললাম, আপনি বললেন বলে, ঠিক আছে। এটা খুব দারুণ ক্লাস হয়ে যাচ্ছে, এটাকে আমি আজকে ইউটিউবে দেবো। তো এই স্ট্রাকচারে আপনি ভালো করে ভাবুন নিজেকে, দেখুন জিনিসটা ইজি হয়ে যাবে। আপনার মনে যদি কোনো রকম মানে এক্সাম্পল আসে এরকম ধরনের, আপনি নিজেকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন, করে যদি দেখেন যে কোনো একটা জায়গায় গিয়ে আপনার ডাউটসটা হয়ে গেল, আপনি ভালো না আমার এক্সাম্পলটা ভুল আছে, না ভুল হয়নি, আপনি আমাকে একবার বলুন নোট করে রেখে পরের দিন যে আমি একটা এই জিনিসটাকে এইরমভাবে ডিলেট করার চেষ্টা করলাম, তো এটা ঠিক মিলছে না, এটা কি এক্সাম্পলটা কোনটা, তখন সেই জায়গাতে কোনো একটা অবজেক্টকে ডেকে নিয়ে আসা বা ওইখানকার যে অবজেক্টগুলো সেগুলোকে মডিফাই করে দেওয়া বা তার মধ্যে কিছু রিমডেলিং করে দেওয়া, তাহলে জিনিসটা দাঁড়িয়ে যাবে, তখন দেখবেন নিজের আইডিয়া প্রচুর ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে অ্যাকাউন্ট গ্রুপগুলো বানাচ্ছেন আপনি, এখানে অ্যাকাউন্ট গ্রুপগুলো বানানোর সময়তে আপনি যে দেখুন এইখানে ঘর বাড়ি, একটা বাড়িতে কটা ঘর হবে, কি আপনার ডাইনিং, কি আবার টয়লেট, কি আপনার কিচেন কোথায় হবে, দ্যাট ইজ আপ টু ইউ, ভালো করে বুঝুন। এবার এখানেও ঠিক তাই, আপনি যখন জিএলগুলো ক্রিয়েট করছেন আপনি কিন্তু ডিসাইড করছেন যে অ্যাসেটের ঘরের নাম্বার কত থেকে কত, আবার যখন অ্যাসেটের ঘরের নাম্বার কত থেকে কত ডিসাইড করছেন, আবার আপনি কিন্তু একটা পার্টিকুলার অ্যাসেটকে কত নাম্বারে রাখবেন সেটা ডিসাইড করতে পারছেন। আবার আপনি কিন্তু যদি মনে করেন যে আমি 1 নম্বর অ্যাসেটের বানিয়েছি, আমি এর পরের অ্যাসেটটা 2 নম্বরে না বানিয়ে 50 নম্বরে বানাবো, আপনি করতে পারছেন। ভালো করে বুঝুন জায়গাটা। হ্যাঁ। তাহলে এইখানকার জায়গাটা কিন্তু আলটিমেটলি পুরোপুরি লিবার্টিটা আপনার উপর। তাহলে অ্যাকাউন্ট গ্রুপের ফাংশনটা কি? অ্যাকাউন্ট গ্রুপ যেটা আপনি যে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ করলেন, অ্যাকাউন্ট গ্রুপ কী করে, এবার এইবার হচ্ছে আসছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপের প্রসঙ্গে, যেটা হচ্ছে আমাদের এখানে রয়েছে। এই টোটাল যে অ্যাকাউন্ট গ্রুপগুলো রয়েছে এখানে, তার উপরে কিন্তু ফিল্ড স্ট্যাটাস গ্রুপ রয়েছে। দেখুন এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো কিন্তু সব ক্ষেত্রেই এক। দেখুন এখানে ভালো করে দেখুন, এই চার্ট অফ অ্যাকাউন্টস কত লেখা আছে, 0020। অ্যাকাউন্ট গ্রুপ কী লেখা আছে, এসএসটি, তার আন্ডারে এই হ্যাঁ অ্যাসেট, এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো রয়েছে। আবার আপনি সরে যান, ধরুন আপনি এই এক্সপেন্ডিচার চলে আসুন, এখানে ফিল্ড স্ট্যাটাস গ্রুপে যান, দেখুন এখানে এক্সপেন্সেস হয়ে গেল, কিন্তু ফিল্ড স্ট্যাটাস গ্রুপ ইজ রিমেন সেম। তার মানে আপনার যে লোকটা বাড়ি করার ক্ষেত্রে এই রুমটা বানালো, সেই লোকই তো পাশের রুমটাই বানাবে সে, হ্যাঁ। তাহলে এই গ্রুপ ইজ সেম। কেন আমি বলেছিলাম তারা মিস্ত্রি, ঠিক আছে। এইবার এই এই গ্রুপের মধ্যে কাকে আপনার পছন্দ কাকে আপনার পছন্দ নয়, দ্যাট ইজ আপ টু ইউ। সেটা কি আপনারা করছেন না, সেটা হচ্ছে এই আপনার গ্রুপের যে ক্লাসিফিকেশন আছে থাকে। আমাদের এরকম হয় না যে আমরা বলি না অনেক সময়, দেখুন ওকে দিয়ে যদি প্লাস্টারিংটা ওকে দিয়ে করালে ভালো হয়, আমার একটুখানি পেপারে এ আছে ও ভালো করে, বলি তো এরকম এরকম মিস্ত্রিকে আমরা অনেক সময়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তাহলে এইটা হচ্ছে এইটা আপনার জাস্ট এই জিনিসটা কোন ফিল্ডকে কিসে কি লাগবেন না লাগবেন, ঠিক আছে। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, এটা একদম ইজি আছে। তাহলে আমি অ্যাকাউন্ট গ্রুপ ক্লিয়ার তো? হ্যাঁ এবার আমি পোস্টিং পিরিয়ডে ঢুকছি। পোস্টিং পিরিয়ডের ব্যাপারটাকে ভালো করে বুঝুন। এসএপিতে নিয়ম হচ্ছে যারা এন্ড ইউজারে কাজ করে, ভালো করে শুনুন, যারা এন্ড ইউজারে কাজ করে, এন্ড ইউজারে কাজের ক্ষেত্রে একটা বাইন্ডিংস কি হচ্ছে, যখন যে মাসটা রানিং থাকে, মানে যখন যে পিরিয়ডটা চলে, যদি আমি এটা এপ্রিল টু মার্চ ধরে নিই যে আমার ফিসকাল ইয়ার চলছে, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এইটা হচ্ছে ফেব্রুয়ারি মাস হবে 11 নম্বর মাস। তাহলে 11 নম্বর মাস যখন রানিং আছে, ইউজার এই 11 নম্বর মাসেই পোস্টিং করতে পারবে। সে কিন্তু কোনো আগের যে মাসগুলো পোস্টিং হয়ে গেছে 10 নম্বর বা 9 নম্বর বা তার আগে যাই হোক না কেন, সেখানে কোনো কিছু এন্ট্রি বা মডিফিকেশান করতে পারবে না। এখানে একটা কোয়েশ্চেন চলে আসবে, মানে পোস্টিং পিরিয়ডে আমরা যে বর্তমান মাস মানে প্রেজেন্ট যে মান্থটা চলবে সেটাতে এন্ট্রি করতে পারবে। রাইট। এবার ন্যাচারাল কোয়েশ্চেন আছে, তাহলে কি করতে না পারলে যদি ভুল হয় কী করে ঠিক করবে? হ্যাঁ, তখন তাকে কি করতে হয়, তখন তাকে আলটিমেট যে সুপার অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিনিস্ট্রেটর যাই বলুন না কেন, তাকে বলতে হয় তার ইউজার আইডিতে সেই অ্যাডমিনিস্ট্রেটর আফটার অফিস আওয়ার্স বা বিফোর অফিস আওয়ার্স একটা কোনো নির্দিষ্ট টাইমে তাকে ওইটা খুলে দেবে এবং তাকে জিজ্ঞেস করে নেবে, কারণ তার কাছে ডকুমেন্টস চাই, তাকে জিজ্ঞেস করে সে কী কাজ করছে, সেই কাজটা করার পর সে তার অ্যাকাউন্টসটা আবার দেখে নেবে, দেখে নিয়ে তাকে কনফার্মেশন দিয়ে দেবে। ওইটুকুনি টাইমের মধ্যে সে 10 মিনিট 15 মিনিট যাই হোক না কেন, সেই কাজটা ওই জায়গাটা তার ইউজারে খুলে দেবে, পিরিয়ডটা সে ব্যাকে গিয়ে কাজটা করে দিয়ে আবার চলে আসবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা মাস অডিট করা থাকে এবং লক থাকে। তো এবার কোশ্চেন হচ্ছে যে যখন আমরা এই ধরনের কাজ করছি, এখানে তো অনেক রকম ইউজার আছে, কেউ হয়তো জিএল পোস্টিং করছে, কেউ হয়তো ভেন্ডার ইনভয়েস করছে, কেউ হয়তো ভেন্ডার পেমেন্ট করছে, কাস্টমার ইনভয়েস, কাস্টমার পেমেন্ট। কোনো ইউজার যেমন প্রিভিয়াস পিরিয়ডে বা অন্য পিরিয়ডে এন্ট্রি করতে পারছে না, তেমনি সেই ইউজার তার কাজের বাইরে অন্য কোনো ইউজারের কাজ করতে পারবে না। মানে যে লোক জিএল পোস্টিং করছে তাকে কোনো দিন ভেন্ডার ইনভয়েস করার দায়িত্ব সে ভেন্ডার ইনভয়েস করতে পারে না, তাকে সেরকমভাবে অ্যাসাইন করা হয় না, অথরাইজেশন দেওয়া হয় না। আবার যে ভেন্ডার ইনভয়েস করছে সে কোনো দিন কাস্টমার ইনভয়েস করতে পারে না। ঠিক আছে, তো এই যে কাজগুলো আছে এটাও কিন্তু একটা আপনার পোস্টিং পিরিয়ডের কাজ, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে যেটা সব থেকে মারাত্মক, আমরা অ্যাকাউন্টগুলোকে ডিফারেন্ট টাইপসে ভাগ করে নিন, অ্যাকাউন্ট টাইপস। এটা রিয়েল টাইমে হয়। ঠিক আছে, কীরকম অ্যাকাউন্ট টাইপস না, এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয় ADKMS, ADKMS। ঠিক আছে, ADKMS এর মিনিং কি? A ফর অ্যাসেট, D ফর কাস্টমার, K ফর ভেন্ডার, S ফর জিএলস এবং M ফর কাস্টমার কেন? এটা তো বলা সম্ভব না আমার পক্ষে, এটা ওদের সৃষ্টি, এটা ওরা করেছে। আর কে ফর ভেন্ডার কেন সেটা আমি বলতে পারবো না, এটা ওদের করা। এবার আপনি যদি তাই বলেন, আপনি আমাকে এবার উত্তর দিন, আপনি OX15 করলেন কোম্পানি কোড ক্রিয়েশন, তারপর তো করলেন কোম্পানি ক্রিয়েশন, তা সেটা OX02 কী করে হলো? এবার তাই যদি হয়, না এটা সিস্টেমেটিক না, এটা একটা রুলস আছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, এটা আপনি আস্তে আস্তে শিখে যাবেন কেন হয়েছে সেটা আমরা এখন বুঝতে পারি। ডিফারেন্ট লোক তো ডিফারেন্ট কাজ করেছে আলটিমেটলি। এবার যে কাজটা আগে করে ফেলেছে সে সেভ করে দিয়েছে সেরকমভাবে, এবার সেই নামে তো সেভ হয়ে গেছে। ঠিক আছে, যখন 1970 সালে এই জিনিসটা করা হয়েছে তখন তো আলটিমেটলি ওদের মধ্যে এত প্ল্যানিং ছিল না, যেটা আমরা এই আজকে 2021 সালে 50 বছর বাদে এসে প্ল্যানিং করছি। তখনকার তো একটা মেশিনের মধ্যে সব কিছু করতো। তখন এটা চ্যালেঞ্জ ছিল 5 জনের মধ্যে যে কী করে এটাকে দাঁড় করাবো, আলটিমেটলি কত তাড়াতাড়ি দাঁড় করাবো, কারণ জিনিসটা তো চুরি করে হয়েছিল, একজনের অফিসে কাজ করতে করতে হয়েছিল কাজটা। ঠিক আছে, একজনের এমপ্লয়ি হিসেবে যখন তারা IBM এক্স এমপ্লয়ি ছিল তখন তাদের কাজ ছেড়ে দিয়ে সমস্ত কাজ করেছিল।
ঠিক আছে? তো সেই জন্যে তাদের মধ্যে একটা হারিনেস ছিল। এখন এটা আমাদের অ্যাজামশন, নট মানে নট বলতে পারবো এর কোনো বৈজ্ঞানিক তত্ত্ব নেই বা কেউ স্বীকারও করবে না, এটা সম্ভব নয়। তো সেই জন্য ডি ফর কাস্টমার করেছে ওরা, ঠিক আছে? কে ফর ভেন্ডার, এম ফর মেটেরিয়ালস, এস ফর জিএলস, ঠিক আছে? এইবার যখন রিয়েল টাইমে যে ইউজার যে কাজটা করে তাকে এই মানে অ্যাকাউন্ট টাইপ দিয়ে তাকে ফার্স্ট মেনশন করা হয়। কেউ যখন জিএল এর কাজ করবে তার ইউজার আইডিতে অ্যাকাউন্ট টাইপ ফর এস দিয়ে তাকে পারমিশন দেওয়া হলো, ঠিক আছে? অ্যাকাউন্ট টাইপ ফর এস দিয়ে মানে জিএল যেহেতু ক্রিয়েট করছে বা জিএল এ কাজ করছে সে করে দেওয়া। আবার যে যখন কাস্টমারের ইনভয়েস করবে তাকে ডি দিয়ে ডিফাইন করা হলো, কারণ ডিটা অ্যাকাউন্ট টাইপ জানতে চাইবে তো সে কোন অ্যাকাউন্ট টাইপে কাজ করবে, ঠিক আছে? ইউজার এগুলো যখন ইউজার আইডি ক্রিয়েট হয়, ঠিক আছে? এবার ধরুন এখন আমরা যে কাজটা করছি, হ্যাঁ আর একটা কথা বলিনি, যখন এই যে ইউজার আইডিগুলো ক্রিয়েট হচ্ছে, এই যে ডিফারেন্ট টাইপস করে দেওয়া হচ্ছে, তো ন্যাচারালি কী হচ্ছে, সে তার টাইপের বাইরে অন্য জায়গায় ঢুকতে পারছে না। সে যখন ইউজার আইডিতে ঢুকছে, এগুলো যখন ইউজার আইডি ক্রিয়েট হয় তখন করে দেওয়া হয়, যখন ইউজার আইডিতে ঢুকছে তখন জিএল এর জন্য লোক জিএল এ কাজ করতে পারছে, কিন্তু যে মুহূর্তে সে ভেন্ডার ইনভয়েসের টিকট দিচ্ছে সে কিন্তু নেবে না মেশিন, কারণ বলে ইউ হ্যাভ নো অথরাইজেশন বলে দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওই পারপাসে রয়েছে অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? রিয়েল টাইমে যে কাজটা করে তার জন্য করা হয় না, যেটা আমি প্রথমেই বলেছিলাম। বাট নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে, ধরুন এই মুহূর্তে আমরা হয়তো অ্যাকাউন্ট টাইপ নেই, ভালো করে বুঝুন, এই মুহূর্তে তো আমি যখন প্র্যাকটিস করতে যাব আমার এখানে তো আমি এত অ্যাকাউন্ট টাইপ বানাইনি, ঠিক আছে? তো আমি যদি এখন কোনো কারণে কাজ করতে যাই তাহলে আমাকে এটা বানানো অসম্ভব, মেটেরিয়ালস এই সমস্ত এত কিছু বানাতে হবে, তাহলে আমি জিএল না শিখে ওগুলো কী করে করবো? সেই জন্য ওরা একটা অপশান রেখে দিয়েছে এইটার বাইরে, একটা প্লাস সাইনের অপশান, যেটাকে বলছে ভ্যালিড ফর অল অ্যাকাউন্ট টাইপ। মানে আপনি যদি কোনো ইউজার আইডিকে প্লাস দিয়ে আইডেন্টিফাই করিয়ে দেন, ওপেন করে দেন, তাহলে সে কিন্তু যে কোনো কাজ যে কোনো সময় যে কোনোভাবে করতে পারছে, ওই যে পিরিয়ডটা তার জন্য ওপেন আছে। তার মানে সে জিএল এর কাজও করতে পারছে, সে ভেন্ডার ইনভয়েসও করতে পারছে, কাস্টমার ইনভয়েসও করতে পারছে, ভেন্ডার পেমেন্টও করতে পারছে, মেটেরিয়ালসও কাজও করতে পারছে। যদি ইউজার আইডিটা যে অ্যাকাউন্ট টাইপটা প্লাস, এই যে অ্যাকাউন্ট টাইপ যে এডিকেএমএস বললাম, এডিকেএমএস বাদ দিয়ে আর একটা অ্যাকাউন্ট টাইপ হচ্ছে প্লাস সিম্বল। প্লাস সিম্বল দিয়ে আমি দেখাবো করে সব। প্লাস সিম্বল দিয়ে করা মানে হচ্ছে আপনার সমস্ত টাইপের কাজ করার পারমিশন তাকে দিয়ে দেওয়া হয়ে গেল। এটা রিয়েল টাইমের সাথে করা হয় না, আমি আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এইবার ঘটনা হচ্ছে যে এই যে রিয়েল টাইম এটা করা হয় না, যে প্লাস সিম্বল দিয়ে আমরা এটাকে এখন আমরা কাজ করছি বলে করছি, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের এখানকার পারপাসের জন্য। আচ্ছা, আর একটা কথা যেটা বলা জরুরি, এই যে 5 রকম অ্যাকাউন্ট টাইপ বললাম, ADKMS, এর মধ্যে অ্যাসেট, ভেন্ডার, কাস্টমার এবং জিএল, এই চারটে মেটেরিয়ালস বাদ দিয়ে খুব ভালো করে নোট করে নিন, এই চারটে টাইপ যে পিরিয়ডটা রানিং থাকে শুধু সেই পিরিয়ডেই কাজ করা যায়। ADKRS। বাট মেটেরিয়ালসের ক্ষেত্রে অফিসিয়ালি যে পিরিয়ডটা রানিং সেই পিরিয়ডটা এবং তার আগের পিরিয়ডটা খোলা থাকে। যে পিরিয়ডটা রানিং সেই পিরিয়ডে খোলা আছে, তো এপ্রিলই খোলা আছে। মেটেরিয়াল যদি হয় মে খুলবে, মেটেরিয়াল হলে এপ্রিলও খোলা থাকবে, মার্চও খোলা থাকবে। মে খোলা থাকলে তাহলে এপ্রিল খোলা থাকবে, মে এপ্রিল। মেটেরিয়ালস কেন? কারণ হচ্ছে কেন, ফার্স্ট ওয়াই, কারণ হচ্ছে ধরুন আপনি আজকে 17 তারিখ, ঠিক আছে? আপনি কাউকে একটা পারচেজ অর্ডার দিয়েছেন কোনো ভেন্ডারকে, ভেন্ডার মেটেরিয়ালসটা সাপ্লাই করবে। এবার দেখা গেল এই মেটেরিয়ালসটা ভেন্ডার যখন সাপ্লাই করা শুরু করলো তখন কি হলো, এই মাসে যতটা পারলো করলো কিন্তু পুরো কমপ্লিট করতে পারলো না।
সে কি করলো, সে সেই ব্যালেন্সটা পরের মাসে গিয়ে করলো, তার কাছে কোনো প্রবলেম নেই, সে তো জানে আমাকে পুরো কাজটা করতে হবে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, আপনি যখন এই মাসে বসে যখন মেটেরিয়ালগুলো রিসিভ করেছেন, তখন কার এগেনস্টে রিসিভ করলেন? ওই পারচেজ অর্ডারটার এগেনস্টে রিসিভ করলেন। ওই পারচেজ অর্ডারটা এই মাসেই ছিল, আপনার কোনো প্রবলেম হয়নি। বাট যখন আপনার ওই মাসটা ক্লোজ করে দেবেন, নেক্সট মাসে গেলে তখন তো এই পারচেজ অর্ডারটা তখন আপনার অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্যে বেসিক্যালি কী হয়, বেসিক্যালি যে এই যে আগের পিরিয়ডটা এই কারণেই খোলা রাখতে হয় যাতে ওটা অ্যাক্সেস করতে সুবিধা হয়, ঠিক আছে, আর অন্য কিছু না। বুঝে গেল? এবার মানে আমার রিসিভড হয়নি, বাট অর্ডারটা চলে এসেছে। হ্যাঁ, না, অর্ডারটা চলে গেছে, কিন্তু ভালো করে বুঝুন, আপনি কাউকে পিও দিয়েছেন, আজকে পিও দিলেন 17 তারিখে, পিও দেওয়ার পর সে মেটেরিয়ালসটা প্রথম লটটা সাপ্লাই করলো 25 তারিখে, 25 ফেব্রুয়ারি। সেকেন্ড লটটা করলো মার্চ মাসে গিয়ে। 2 তারিখে। তো মার্চ মাসে যদি করে, তাহলে আপনি যদি এবার এই ফেব্রুয়ারি মাসটা বন্ধ করে দেন, তাহলে মার্চ মাসে গিয়ে যখন রিসিভ করবেন তখন কার এগেনস্টে করবেন? ওই পিওর এগেনস্টে করবেন, ওই পিওটা তো ফেব্রুয়ারি মাসে সেই জন্যই মানে প্রিভিয়াস পোস্ট খোলা আছে। এবার সেইখানে সেটা ওপেন করে রাখা হয় যাতে আমরা ওটা অ্যাক্সেস করতে পারি, মেটেরিয়ালটাকে যে কনজিউম করতে, মেটেরিয়ালকে কমিউনিকেট করতে পারি, সেই জন্য। ঠিক আছে, আপনার তো স্টকটাও তো দেখতে হবে না, আপনি এই মাসে স্টক দেখলেন, ওই মাসে স্টক দেখবেন, একসঙ্গে কমিউনিকেট করতে হয়। ঠিক আছে, এইসব পারপাসে আলটিমেট খোলা থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এডিকেএমএস। যাই হোক, এইটা হচ্ছে পোস্টিং পিরিয়ড। এবার কথা হচ্ছে আমাকে একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে। ভেরিয়েন্ট তিনটে কাজ আছে, একটা পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট ক্রিয়েট করা, ন্যাচারাল ওয়েতে সেই পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টটাকে কোম্পানি করে অ্যাসাইন করে, এটা তো খুব কমন জব আছে, এটা আপনি বুঝতেই পারছেন। বাট যেটা রেগুলারের জব আছে, প্রতি মাসের জব আছে, প্রতি মাসের ফার্স্ট দিনকে অথবা লাস্ট দিন অফ দ্য মান্থে গিয়ে নেক্সট মাসটা ওপেন করতে হয়। সাধারণত প্রথম দিনই লোকে ওপেন করে। ঠিক আছে, সকাল যদি 31st হয় সেই মাসে হচ্ছে এপ্রিলে ফার্স্ট এপ্রিলে ওপেন করতে হবে। 1 এপ্রিলে ওপেন করতে হবে। 31 মার্চ হয়ে গেল তো, ফার্স্ট এপ্রিল ওপেন, আবার 30 এপ্রিল যখন হয়ে গেলো ফার্স্ট মে থেকে ওপেন করতে হবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় এরকম হয় না, ওপেন মানে কি বলুন তো, মানে পিরিয়ডটা ওপেন করে রাখতে হচ্ছে, তবে গিয়ে আপনি কাজটা করতে পারছেন, ইউজাররা কাজ না তো করতে পারবে না। পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্টসে তো আমরা হচ্ছে ফার্স্টে পোস্টিং পিরিয়ডটা ক্রিয়েট করছি, তারপর সেটা কোম্পানি করে অ্যাসাইন করে দিচ্ছি। এবার ওপেন এবং ক্লোজে গিয়ে প্রত্যেকটা ইউজার আইডির এগেনস্টে প্রতিটা পিরিয়ডকে আমাকে ওপেন করে দিতে হবে যখন একটা পার্টিকুলার পিরিয়ড শেষ হয়ে যাবে। মানে এপ্রিল যদি শেষ হয়ে যায়, মেটা ওপেন করে রাইট, মে শেষ হয়ে যাচ্ছে, জুন ওপেন রাইট 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 তারপরে আমরা কাজ করতে পারবো। রাইট রাইট ঠিক আছে। তো এবার হচ্ছে যে যখন আমরা আলটিমেটলি এই তাহলে তিনটে কাজ হয়ে গেল। একটা হচ্ছে পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট ক্রিয়েট করা, সেকেন্ড কাজটা হচ্ছে পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করা, এবং থার্ড কাজ হচ্ছে পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টটাকে ওপেন ক্লোজ করা, যেটা রেগুলারের কাজ। ঠিক আছে, তাহলে আপনি এটা ক্রিয়েট করুন, পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট ক্রিয়েট করুন, OBBO BO নিউ এন্ট্রিজ হয় যেমন হয়, নিউ এন্ট্রিজ করে কোড আর ডেসক্রিপশন দিয়ে সেভ করে দিন। আপনি যে নামে যে নামে ভেরিয়েন্ট ক্রিয়েট করছেন সব সেই নামেই রাখুন। হ্যাঁ, F4 এর বেশি করা যায় না। যেমন যেমন নাম দিচ্ছেন না, পোস্টিং পিরিয়ড অফ বলে আপনার কোম্পানি ড্যাশ দিয়ে কোম্পানি করে নামটা দিন। কন্টিনিউ হলো। এবার স্ল্যাশ এন দিয়ে
অ্যাসাইনমেন্ট, OBBP, OBBP, ডিপি হয়ে গেছে, OBBP, আচ্ছা, ডবল বিপি OBB, B ফর বোম্বে। পি। পজিশন, ভ্যারিয়েন্ট এইটা দিয়ে দিন ভ্যারিয়েন্টটা। এখানে দেখো তো, হ্যাঁ ওই তো ভ্যারিয়েন্ট, সেভ। নিল না তো, লাল আপনি আপনি সেভ করুন, কিচ্ছু নেই, অসুবিধা নেই। আপনি এটাকে কাটুন, এটাকে কাটুন, এটাকে কাটুন, এটা দিয়ে এটাকে এখান থেকে কেটে দিন। হ্যাঁ এবার সেভ করে দিন। এবার হচ্ছে ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, OB52, ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, OB52, /n OB52, নিউ এন্ট্রিজ। এইখানটা একটুখানি হ্যাঁ এইখানটা খুব মারাত্মক জায়গা, এটা বলতেই হবে, কিচ্ছু করার নেই। এবার হয়ে গেছে। এবার দেখুন আপনাকে এখানে ভেরিয়েন্ট চুজ করতে হবে, যে ভেরিয়েন্টটা আপনি ক্রিয়েট করেছেন। ঠিক আছে, ড্রপ ডাউনে যান বা আপনার মনে থাকলে দিয়ে দিন। একবার ড্রপ ডাউন। হ্যাঁ দেখুন না, ড্রপ ডাউনে দেখুন না, আপনার ভেরিয়েন্ট তখন রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। এবার ট্যাব দিন, ট্যাব। এই যে অ্যাকাউন্ট টাইপটা তখন ধরে চেঁচালাম, সেটা হচ্ছে এইটা। দেখুন, A for asset, D for customer, K for vendor, M for meter, S for GL, V কন্ট্রাক্ট এখন চলে না। ঠিক আছে, আর ওই যে লেখা আছে প্লাস হচ্ছে ভ্যালিড ফর অল অ্যাকাউন্ট টাইপস। ঠিক আমরা আছে, এখানে কি দেবো, ভ্যালিড ফর এখানে আমরা ভ্যালিড ফর অল অ্যাকাউন্ট টাইপস দেবো। ঠিক আছে, তো এবার দেখুন, যদি রিয়েল টাইমে, যখন আমাদের রিয়েল টাইমে কিন্তু ভ্যালিড ফর অল অ্যাকাউন্ট টাইপস জীবনে হয় না, বারে বারে নোট করে নিন। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে, যদি যখন রিয়েল টাইমে অ্যাকাউন্ট ওয়াইজ করবে, অ্যাসেট, কাস্টমার, ভেন্ডার এরকমভাবে করবে, তখন ন্যাচারালি ওদের নাম্বারিংটা মেনশন করতে হবে কত থেকে কত। দেখুন একটা তিনটে ধরুন আমরা তিনখানা ইউজার রয়েছে। ঠিক আছে, আপনি ডিসাইড করলেন আপনার ভেন্ডারের নাম্বারিং করা আছে 30,000 অবধি, 1 থেকে 30,000। তাহলে আপনি একটা ভেন্ডারকে দিলেন 1 থেকে 10,000 নাম্বার অবধি, আর একটা ভেন্ডারকে দিলেন, আর একটা ইউজারকে দিলেন 10,000 1 থেকে 20,000, আর একটাকে দিলেন 10,000 20,000 1 থেকে 30,000। এই জন্য অ্যাকাউন্ট নাম্বারটা এখানে মেনশন করতে হবে, ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট। বোঝা গেল? ফর্ম অ্যাকাউন্ট এই ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টের নাম্বারটা হচ্ছে এইটা, ফাংশনটা আচ্ছা, ওই পারপাসে কাজে লাগে। কি দেবো তাহলে? এখন কিচ্ছু দেবো না, কারণ আমরা তো প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস মানে তো সব খুলে গেল। ও আচ্ছা, আমি বলছি রিয়েল টাইমের ক্ষেত্রে যখন ইউজার ওয়াইজ আমরা মেনশন করি, তখন ওখানে এখানে 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 কে দিয়ে দেবো, কে দিয়ে তখন অ্যাকাউন্ট নাম্বার কত নাম্বার থেকে কত নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সে দিয়ে দেবো। ঠিক আছে, এবারে যে পিরিয়ড, পিরিয়ডটা কি? পিরিয়ডটা হচ্ছে যে কোন পার্টিকুলার পিরিয়ডটা আমরা ওপেন করছি, এটা আমাদের এখানে করতে হবে। যেমন ধরুন আমরা এখানে 11 নম্বর পিরিয়ড চলছে, তাহলে আমরা এখানে এখানে 11 দিয়ে দিন। 11 ট্যাব দিয়ে দিন 2020, কারণ ইয়ার 2020, ফিসকাল ইয়ার 2020 টুতে। হ্যাঁ ওটাই 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 চলছে এখন। তো এটা টু পিরিয়ডে আপনি 11 দিতে পারেন, 12 দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আপনি 11 দিতে পারেন, 12 নম্বর মাসে গিয়ে আপনার ওইটা আপনার চাইবে, যখন বন্ধ হয়ে যাবে তখন সেটা দেখতেও পাবেন আপনি ফাংশনটা কি। টু পিরিয়ড হচ্ছে 11 দিদি, তাহলে শুধু ফেব্রুয়ারি, শুধু ফেব্রুয়ারি খুলবে। হ্যাঁ রাইট। এবার হচ্ছে ইয়ার হচ্ছে 2020। আচ্ছা, ফর্ম পিরিয়ড টু,
ফর্ম পিরিয়ড 2 এর ব্যাপারটা কি? ফর্ম পিরিয়ড 2 এর ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আপনার যে স্পেশাল পিরিয়ড যেটা করেছিলাম 13 সাল থেকে 16 সাল, সেইটা হচ্ছে ফর্ম পিরিয়ড 2। 13 সাল থেকে 16 সাল সেটা হচ্ছে ফর্ম পিরিয়ড 2। এটা এখন লাগবে না? হ্যাঁ, এটা মেনশন করে দেবো, লাগবে না আমি না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে কনসেপ্টটা তো বুঝতে হবে। ফর্ম পিরিয়ড 2 আর 2 পিরিয়ড 2, যেটা 2 পিরিয়ড আছে, তো এইটা হচ্ছে স্পেশাল পিরিয়ড মেনশন করার জন্য, ঠিক আছে? তো এখানে আমরা স্পেশাল পিরিয়ড কত, 13 নম্বর মাস, কারণ 12টা মাস হয়ে যাওয়ার পর 4টে মাস এক্সট্রা, 13, 14, 15, 16, তাহলে ফর্ম পিরিয়ড 2 হচ্ছে 13 ইয়ার। তাহলে এটা নেক্সট ইয়ারের ইয়ার হবে 2021, 2021। সাধারণত 21 করা, এটা 21 করা উচিত অফিসিয়ালি, কারণ যে 13 নম্বর মাসটা 21এই পড়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 2 পিরিয়ড হচ্ছে, অনেকে 20 করে, আমরা 20 করলেও মেশিন এরর দেবেন আপনাকে, ঠিক আছে? 2 পিরিয়ড হচ্ছে 16, ইয়ার হচ্ছে 2021, ঠিক আছে? এই এবার অথরাইজেশন গ্রুপটা যখন বেসিস কনসালটেন্টরা, যারা এই অথরাইজেশন গ্রুপ ক্রিয়েট করে, মানে ইউজার আইডি ক্রিয়েট করে, তারা এখানে ওই গ্রুপটা মেনশন করে দেয়, তখন ওই ইউজার আলটিমেটলি ওই কাজটা করতে পারে, ঠিক আছে? এটা কি করবে এখন? তো লাগবে এখন কিছু করবো না, সেভ, এটা আমি জাস্ট বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে যে আলটিমেটলি বেসিস কনসালটেন্টরা আপনার নামে যে ইউজার আইডি আছে ওটা ক্রিয়েট করবে, করে আপনাকে ওটা অ্যাসাইন করে দেবে। এই স্ক্রিনটা একবার দেখে নিন কি করলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্ক্রিন, এটা আপনাকে কিন্তু জানতে হবে। আরে ফ্রম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টটাতেও যখন হচ্ছে আমরা কাজ করব ভ্যারিয়েন্টে, মানে অ্যাকাউন্ট টাইপে, তখন হচ্ছে রাইট, 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 রাইট। আর মানে যে কোনো অ্যাকাউন্টে যদি যদি যার যেরম অ্যাকাউন্ট টাইপ থাকে, যেরম রাইট, 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 মেটেরিয়াল একদম, 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 একদম। আর তারপরে হচ্ছে ফ্রম পিরিয়ড আর ফর্ম পিরিয়ড 2 পিরিয়ড আছে, যে পিরিয়ডটা ওপেন আছে। পিরিয়ড। ক্লিয়ার এইটুকুনি? এবার আমরা নেক্সট টপিকসে যাব, সেটা হচ্ছে অথরাইজেশন গ্রুপটা হচ্ছে যখন এটা অথরাইজেশনটা, এটা আপনার কোনো কাজে লাগবে না, এটা 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 সাধারণত বেসিস কনসালটেন্টরা আপনাকে লাগিয়ে দেবে ওখানে, এগুলো ওরা করে দেয়, সাধারণত ইউজার আইডি ক্রিয়েট করে দেয় এবং প্রথমে ফ্রম পিরিয়ড যেটা রয়েছে ওটা হচ্ছে রানিং রয়েছে, আর সেকেন্ড ডেটটা হচ্ছে অডিটের পারপাস, ফর অডিট স্পেশাল পিরিয়ড। স্পেশাল পিরিয়ডটা, ঠিক আছে? তো তাহলে আমাদের 3টে হয়ে গেল। এবার নেক্সট আমার টপিকসে আসছে, যেটা হচ্ছে টলারেন্স লিমিট ফর এমপ্লয়িজ। মানে এই যে ইউজার আইডি, আমরা তো একটা এখানে ইউজার, এসএপি ইউজার, আমরা তো একটা ইউজার, ঠিক আছে? এই যে ইউজার আইডিতে একটা লিমিটেশন থাকে বা একটা পারমিশন থাকে, কে কত টাকা পর্যন্ত এন্ট্রি করতে পারবে, ঠিক আছে? এটা একটা লিমিট থাকে, ঠিক আছে, যে কোনো ইউজার আইডির ক্ষেত্রে, ক্লিয়ার? তো এবার ওই লিমিটটা বেসিক্যালি ডিপেন্ড করে আমি কটা ইউজার বানাচ্ছি, তাকে কত টাকা দেব, ঠিক আছে? এবার লিমিটের কনসেপ্ট আমি একবার বলে দিই। ধরুন আমি লিমিট দিলাম 10 লাখ টাকা, ঠিক আছে? এই 10 লাখ টাকার লিমিট, মানে ধরুন যে এটা দুরকম হয়, একটা জিএল এর জন্য হবে, একটা ভেন্ডার কাস্টমারের জন্য একটা আলাদা হবে, ঠিক আছে? 10 লাখ টাকা যখন আমি লিমিট দিলেন জিএল পোস্টিংয়ের জন্য, এর মানে হচ্ছে আপনি এই 10 লাখ টাকার এন নাম্বার এন্ট্রি করতে পারেন। কখনো এটা ভাববেন না 10 লাখ টাকা টোটাল এন্ট্রি, না, 10 লাখ টাকার উপরে আপনি 10 লাখ টাকা যত ইচ্ছা এন্ট্রি করে দিন, বাট কোনো সিঙ্গেল এন্ট্রির হায়েস্ট লিমিট 10 লাখ 1 পয়সা হবে, 1 টাকা হবে 1 টাকা 1 পয়সা হবে না, আচ্ছা, ঠিক আছে? সিঙ্গেল পয়সা হবে না, দ্যাট ইজ কল্ড একটা লিমিট থাকে, লিমিট থাকে, ঠিক আছে? এন্ট্রি লিমিটেশন আছে। হ্যাঁ, লিমিটেশন আছে, শুধু তাই না, লিমিটেশন একদম পুরো বাংলায় লিখে, এখন কোনো অসুবিধা নেই একদম। তো এই যে এন্ট্রি লিমিটেশন থাকবে, এবং এন্ট্রি লিমিটেশনটাকেই বলা হয় টলারেন্স লিমিট, ঠিক আছে? টলারেন্স ফর এমপ্লয়িজ, ঠিক আছে? তো এটা করুন OBA4, টলারেন্স টলারেন্স ফর এমপ্লয়িজ।
স্ল্যাশ এন ওবি এ ফোর, স্ল্যাশ এন ওবি এ ফোর, ও বি 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 ফর বম্বে এ ফোর, এ ফোর। নিউ এন্ট্রিজ। এখানে যে গ্রুপ ব্যাপারটা আছে, গ্রুপ ব্যাপারটা আমরা এখানে দেবো না, কারণ গ্রুপটা সাধারণত সার্ভারে ক্রিয়েট হয় এবং এটা এখানে তো আমরা ক্রিয়েট করছি না, ঠিক আছে, এটা তো আমাদের জাস্ট এতে চলছে, সেই জন্য জাস্ট কোম্পানি কোডে নামটা ইউজ করবো, যে কোম্পানি কোডটা কী আছে। গ্রুপটা সাধারণত যারা কনসালটেন্ট বেসিস তারা তৈরি করে, তাদের তো কাজ ওটা। কোম্পানি কোডটা দিন। আচ্ছা, কারেন্সি কেন দিলাম না, দেখুন কারেন্সিটা ডিসেবল, এটা ভালো করে বুঝে নিন এই ফিল্ডটা। কারণ কি, আমি যখন কোম্পানি কোড দিলাম মানে কারেন্সি অটোমেটিক দিয়েই দিলাম। কারণ আপনি যখন এখানে দেখুন অ্যামাউন্ট পার ডকুমেন্ট, এই এখানে আমরা এন্টার মারলে কারেন্সি অটোমেটিক নিয়ে নেবে আপনার, কারণ ও তো কোম্পানি কোড দিয়েছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তো ওখান থেকে নিয়ে নেবে, কোম্পানি কোডের ও তো হ্যাঁ, তো লিঙ্ক আছে তো অটোমেটিক নিয়ে নেবে। এবার হচ্ছে এইটা বুঝুন, এখানে লেখা আছে কি আপার লিমিট ফর পোস্টিং প্রসিডিওর, মানে পোস্টিং যে করবেন তার হায়েস্ট লিমিট, যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম, ঠিক আছে। এখানে অ্যামাউন্ট পার ডকুমেন্ট, অ্যামাউন্ট পার ডকুমেন্ট বলতে কি বোঝায়? অ্যামাউন্ট পার ডকুমেন্ট মানে হচ্ছে যখন জিএল, এটা এই লাইন ফার্স্ট লাইনটা অ্যাপ্লিকেবল অনলি ফর জিএল। অ্যামাউন্ট পার ডকুমেন্ট মানে যে হচ্ছে যে কোনো একটা এন্ট্রি করতে গেলে যত অ্যামাউন্ট আমি দিতে পারছি এক্স্যাক্টলি ওইটার লিমিটেশনটা অ্যামাউন্ট পার ডকুমেন্ট, ঠিক আছে। ঠিক আছে। তো সেইটার লিমিটেশনটা কত দেবেন দিয়ে দিন। যদি 10 লাখ দিলাম, দিয়ে দিন। 1 2 3 4 5 6। আচ্ছা, অ্যামাউন্ট পার ওপেন আইটেম, অ্যাকাউন্ট আইটেম, এটা অনলি ফর কাস্টমার ভেন্ডার, এটা আমি এখন করাবো না, কারণ যখন আমি কাস্টমার ভেন্ডার করতে যাব তখন এন্ট্রি করার সময় এইটা আমাকে এরর দেখাবে, তখন আমি এই ফিল্ডের মানেটা বুঝতে পারবো। মানে বুঝলাম না, আরেকবার বলুন। যখন আমরা কাস্টমার ভেন্ডার শিখবো, শিখে যখন আমরা সেটাকে দিয়ে কাজ করব, তখন আমাদের এই জায়গাটাকে এরর দেবে, ঠিক আছে, তখন আমরা এটা শিখতে পারবো এইটার মানেটা কি, ঠিক আছে। এখন আমরা কিছু করবো না, যদি কাস্টমার ভেন্ডারের ক্ষেত্রে এই এই জায়গাটা কাজে লাগে, আগে আমরা কনফিগারেশন করবো, যখন তখন জানবো, ঠিক আছে। এখন ঠিক আছে, সেভ করে দিন। তাহলে এটাকে স্কিপ করব। এটা কিছু করতে হবে, সেভ করে দিন। আর এখানে নিচে যেগুলো রয়েছে পারমিট পেমেন্ট ডিফারেন্স, এইটা হচ্ছে মেন শিখতে হবে আমরা, ক্যাশ ডিসকাউন্টের জায়গাটা, ডিসকাউন্ট ওটা ওটা লাগে না এগুলো, এইটা মেন জায়গা, এটা একটা আলাদা কনফিগারেশন। যখন আমরা ভেন্ডার শিখবো তখন আমরা ক্যাশ ডিসকাউন্টের কনফিগারেশন শিখবো, তখন ওই একটা ফিল্ডের ওই একটা ফিল্ডের জন্য একটা কনফিগারেশন আছে, শুধু এই একটা ফিল্ডের জন্য, ঠিক আছে। সেভ করুন, কন্টিনিউ হয়ে গেল। এবার আসছি লাস্ট গ্লোবাল সেটিংসের কনসেপ্ট, দ্যাট ইজ কল রিটেন্ড আর্নিং অ্যাকাউন্টস। রিটেন আর্নিং অ্যাকাউন্টস ব্যাপারটা কি? রিটেন আর্নিং অ্যাকাউন্টসটাকে অফিসিয়ালি বলা হয় ডামি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আপনি দেখে থাকবেন অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে যখন কোম্পানি কোড ক্রিয়েট করা হয়, অটোমেটিক্যালি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। বেসিক্যালি প্রফিট অ্যান্ড লস তো ক্রিয়েট হয়ই, এর কারণটা কি? কারণটা হচ্ছে যখনই আপনি জিএল ক্রিয়েট করতে যাবেন, খুব ভালো করে চিন্তা করে দেখুন, তখন এই জিএলটা যে অ্যাকাউন্ট গ্রুপেরই হোক, সে অ্যাসেট লাইবিলিটি বা ইনকাম এক্সপেন্ডিচার, তার আলটিমেট ডিভাইডেশনটা কোথায়? আলটিমেট ডিভাইডেশনটা হচ্ছে ওই অ্যাকাউন্ট গ্রুপটা আইদার কোনো ব্যালেন্স শিটের অ্যাকাউন্ট গ্রুপ অথবা প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্ট গ্রুপ, রাইট? তো ব্যালেন্স শিট বলে কোনো জিএল অ্যাকাউন্ট হয় না, আমরা জানি ব্যালেন্স শিট ইজ এ স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, বাট প্রফিট অ্যান্ড লস বলে কিন্তু এটা জিএল অ্যাকাউন্ট হয়, যেটা রিজার্ভ সারপ্লাসে খোলা হয়, ঠিক আছে। এটা আমরা জানি প্রফিট অ্যান্ড লস ইটসেলফ একটা জিএল অ্যাকাউন্ট, বাট এটা তো একটা গ্রুপের মধ্যেও পড়ে যাচ্ছে। তো আপনি যখন একটা জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন তো মেশিন জানতে চাইতেই পারে যে আপনার এটা কিসের কোন গ্রুপ, তাহলে যদি আপনার প্রফিট অ্যান্ড লস না থাকে
তার প্রফিট অ্যান্ড লসের যদি গ্রুপ না থাকে তাহলে তো মুশকিল, কারণ প্রফিট অ্যান্ড লসের তো জিএল আপনার কাছে ক্রিয়েট নেই। এবার আপনি যদি বলেন যে আমি প্রফিট অ্যান্ড লসের জিএলই ক্রিয়েট করবো, তাহলে প্রফিট অ্যান্ড লস জিএল ক্রিয়েট করতে গেলে তো সেই গ্রুপ লাগবে। মেশিন কী করে বুঝবে যে আপনি পিএল অ্যাকাউন্টে জিএলই ক্রিয়েট করছেন? ওটা হয় না। সেই জন্যে যেহেতু অন্যান্য ক্ষেত্রে আপনার অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, তো এসএপিতে এটা হয় না। সেই জন্য এসএপি কী করেছে, এসএপি বেসিক্যালি আলটিমেটলি কী করেছে, এই প্রফিট অ্যান্ড লসের কাজটা দায়িত্ব দিয়েছে একটা থার্ড পার্টিকে। সেই থার্ড পার্টিটা হচ্ছে রিটেন আর্নিং, যে আমাদের প্রফিট অ্যান্ড লসের কাজটা ওরা করবে, ঠিক আছে। সেই জন্যে এই প্রফিট অ্যান্ড লসের কাজের ক্ষেত্রে বেসিক্যালি টোটাল যত জিএল আছে, সে ইনকাম হোক আর এক্সপেন্ডিচার হোক, বাই প্রফিট অ্যান্ড লস আমরা রিটার্ন আর্নিং অ্যাকাউন্টকে দায়িত্ব দিচ্ছি। তার মানে আমরা রিটার্ন আর্নিং অ্যাকাউন্ট যদি দায়িত্বটা কি না, সে পিএল অ্যাকাউন্টের কাজটা সে করবে, ঠিক আছে। তো ন্যাচারালি পিএল অ্যাকাউন্টের কাজ যদি করতে হয়, তাহলে আমাকে ওই যে পিএল এর জায়গাটাকে অ্যাক্টিভ করতে গেলে, তাহলে রিটার্ন আর্নিং অ্যাকাউন্টের মধ্যে গিয়ে পিএল এর অ্যাকচুয়াল অ্যাকাউন্ট নাম্বারটা তো বলে আসতে হবে, তবে তো সে ওটাকে পাবে, ঠিক আছে। কিন্তু আমি এখনও তো কোনো পিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারিনি। বাট আমাকে কি করতে হবে, ওই যে দুটো যে এরিয়া, একটা ব্যালেন্স শিটের এরিয়া, একটা পিএল এর এরিয়া, ভালো করে খুব মানে এটা যথেষ্ট ডিফিকাল্ট, একটা ব্যালেন্স শিটের এরিয়া, একটা পিএল এর এরিয়া। ব্যালেন্স শিটকে কেন করতে হচ্ছে না, কারণ এটা অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, বাট পিএল ইজ এ জিএল, ওর এরিয়াটাকে আমাকে ডিফাইন করতে হবে। সেই জন্য রিটেন আর্নিংয়ের মধ্যে ঢুকে জাস্ট মেনশন করে দিতে হবে পিএল এর স্টেটমেন্টটা। যেই মেনশন করে দেবেন, ওই তখন জিএল এর ক্ষেত্রে ওই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তখনই ও দেখলো যে না, তাহলে এই তো পিএল স্টেটমেন্ট এখানে আছে, তাহলে জায়গাটা আপনাকে একবার দেখাই। দেখুন এইখানে একটা জিএল এর ফরম্যাট দেখেন, /n/FS00 কীরকম হয়। এই জিএল ক্রিয়েট করতে যখন যাবেন আপনি, তখন এখানে জিএল এই ক্রিয়েশনের স্ক্রিনে দেখবেন দুটো এরিয়া আছে, একটা ব্যালেন্স শিট, একটা প্রফিট অ্যান্ড লস। দেখুন এইখানে যেই অ্যাকাউন্ট গ্রুপ দেবেন না, ও জানতে চাবে এটাকে পিএল এর না ব্যালেন্স শিটের, ঠিক আছে। দেখুন এখানে অ্যাসেট, রাইট। ধরুন এটা 4 নম্বর অ্যাসেটে রয়েছে, তো আমি 5 নম্বর ক্রিয়েট করছি, ঠিক আছে। এখানে 5 দিলাম, দিয়ে এন্ট্রি করলাম, করলে আমাকে এখানে ও এই দিকে স্ক্রিনে নিয়ে চলে আসবে। আমি এখানে অ্যাকাউন্ট গ্রুপ দিলাম অ্যাসেট, ঠিক আছে। ও সঙ্গে সঙ্গে বলছে এটাকে ব্যালেন্স শিটের না প্রফিট অ্যান্ড লসের। এইটা অটোমেটিক থাকবে, এটাতে কোনো প্রবলেম হয় না, এটা তো আলটিমেটলি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। বাট পিএল তো বলে কোনো জিএল এই মুহূর্তে আপনার হাতে নেই, ঠিক আছে। আর আপনি ক্রিয়েট করতেও পারবেন না, কারণ ক্রিয়েট করতে গেলে আপনাকে এই জায়গাটাকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। তো এটা অ্যাক্টিভ করবেন কী করে, এটা অ্যাক্টিভ করতে গেলে, সেই জন্য যেহেতু এটাকে ওরা অটোমেটিক পিএল ক্রিয়েট করে না, এসএপিতে কোনো কোম্পানি কোড ক্রিয়েট হলে এখানে আমি আপনাকে একটা প্রথমেই বলেছিলাম যে এখানে সব কিছু নিজেকে করতে হয়, ঠিক আছে। তো সেই জন্যে যেহেতু পিএলটা আমাদের প্রফিট অ্যান্ড লস দিয়ে ডাইরেক্টলি বেরোয় না, ওরা তখন এটাকে কি করে, এটাকে দায়িত্ব দিয়েছে রিটেন আর্নিংয়ের ওপর। ভাই তোমাকে দায়িত্ব, তুমি এটা আমাদের প্রফিট লসটা বার করবে। তো ওকে যখন দায়িত্ব দেবেন, তাহলে আপনার যে এই ইনকাম আর এক্সপেন্ডিচার যে জিএলগুলো আছে, এগুলো সমস্ত ডিটেলসও তোকে দিতে হবে, তবে তো পারবে। তো সেইটা দিতে গেলে আপনার এই যে প্রফিট অ্যান্ড লসের জায়গাটা যেটা আছে, সেই যে অ্যাকচুয়াল জায়গাটা, এইটার টোটাল লিঙ্কিংটা তোকে দিতে হবে। সেই জন্যে এইখানে দেখুন /n/OB53 করুন, OB53, হ্যাঁ। চার্ট অফ অ্যাকাউন্টস চাইবে, হ্যাঁ চার্ট অফ অ্যাকাউন্টসটা আপনি দিন, আপনার চার্ট অফ অ্যাকাউন্টস ড্রপ ডাউনে আছে, দেখে নিন, দেখে নিন, এন্টার। এবার দেখুন এখানে পিএল স্টেটমেন্ট। এখানে এই পিএল স্টেটমেন্ট মানে হচ্ছে এটা আমাদের দুটো স্টেটমেন্ট, একটা ব্যালেন্সড পিএল। এখানে আমরা এসএপিতে স্ট্যান্ডার্ড কোনো ফিক্সড হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী হচ্ছে পিএল স্টেটমেন্ট হচ্ছে এক্স। এসএপিতে পিএল স্টেটমেন্টকে আমরা এক্স দিয়ে ডিফাইন করি, এক্স।
এক্স, ব্যালেন্স শিটকে ওয়াই, ঠিক আছে? তো পিএল স্টেটমেন্টে এক্স করুন, ইকুয়াল টু এক্স আর এক সেকেন্ড আমি একটু লিখে হ্যাঁ লিখে নিন ব্যালেন্স শিট ওয়াই। এটা আপনি এবিও করতে পারেন, বাট এক্সটা স্ট্যান্ডার্ড এক্স এক্স ওয়াই বলে এটা করা হয়। ওয়াই, ঠিক আছে, এখানে এক্স দিলাম। হুম, আর এখানে অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে দিতে হবে প্রফিট অ্যান্ড লসের জেল অ্যাকাউন্ট নাম্বার। এই যে এই না না এই এই যে এইটাই এক্স, এটাকে মুছে দিন, ওটা উপরটা হ্যাঁ এক্স, এক্স, এটাকে ট্যাপ দিয়ে ওটাকে মুছে দিন। হ্যাঁ, এখানে দিতে হবে প্রফিট অ্যান্ড লসের জেল অ্যাকাউন্ট নাম্বার। আপনি এখানে একটা ফিক্টিসাস নাম্বার দিয়ে দিতে পারেন, না 5,000 10,000 20,000 কিছু একটা। যখন অফিসিয়ালি আপনার প্রফিট অ্যান্ড লস জিএলটা ক্রিয়েট হয়ে যাবে, এরপরে যখন ক্রিয়েট করতে পারবেন, তখন ওই জিএল অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ডিফাইন করে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে। ওই পার্টিকুলার একটা নাম্বার থাকবে যেটা জিএল অ্যাকাউন্ট আপনার সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে এখানে কিছু না দিয়ে বেরিয়ে চলে যাবে। এখানে আমরা একটা এরর দেখাবে, এটা এন্টার নাম্বার চাইবে, আপনি এটা একটা ইয়ালো মানে হচ্ছে, ভালো করে বুঝে নিন, ইয়ালো মানে হচ্ছে নট এরর, এটা হচ্ছে মানে একটা কশন, মানে হচ্ছে এটা একটা সতর্কতা, মানে আপনাকে বলছে আপনার এটা নেই, এটাকে আমি এন্টার মারলে ওভারকাম করতে পারবেন, বাট রেড হলে পারতেন না, ঠিক আছে? করে সেভ করে চলে যান। এইবার হচ্ছে আপনি ইয়ার এন্ডের শেষে আপনি বা মান্থ এন্ডের শেষে যখন পিএল অ্যাকাউন্ট বার করবেন, তাহলে তার পিএল অ্যাকাউন্ট জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যখনই জিএলটা ক্রিয়েট করবেন তখন সেই জিএলটা এখানে অ্যাসাইন করে দেবেন নাম্বারটা। আচ্ছা, মানে আমি যদি আহ, এখন না করি, মানে অ্যাট লাস্ট ধরুন 31 মার্চে কি আমি জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম পিএল এর, তখন এটা জিএলটা অ্যাকশন করে দিতে হবে, যদি ওটা হয় 5,000 বা যত নাম্বার যাই নাম্বার হোক। দিয়ে কানেক্ট করে দিই। যখনই কানেক্ট করে দেবেন, তাহলে আলটিমেট এই রিটার্নার, এটা তো রিটার্ন আর্নিং, এ কি পেয়ে গেল, এ তাহলে প্রত্যেকটা জিএল পেয়ে গেল ইনকাম এক্সপেন্ডিচারের, কারণ ওই পিএল এর মধ্যে তো ইনকাম এক্সপেন্ডিচার রয়েছে। হ্যাঁ, ওই পিএল মানে কি, ওই পিএল মানে তো এই পিএল, ওই পিএল মানে তো এই পিএল। হ্যাঁ, তো এইটা পাওয়া মানে তো ওইটা পেয়ে পুরো জিএলগুলো পেয়ে গেল, তখন ও কিন্তু এইটার উপর বেস করে প্রফিট অ্যান্ড লসটা বার করতে পারছে। সেটা রিটার্নিং অ্যাকাউন্টের ফাংশনটাও যেন বলা হয়, এটা একটা ডামি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যখন এটা আমরা ক্রিয়েট করি তখন আমরা একটা ফিক্টিসাস নাম্বার দিয়ে দিই, অনেকে দিয়ে দেয়, আমি না দিলেও কোনো অসুবিধা নেই। এবং এইটা দিয়ে দেওয়া মানে আলটিমেট হচ্ছে আপনার কি ওপেনিং হলো না, আপনার এইখানে পিএল করার জায়গাটা ওপেনিং হয়ে গেল, এই জিএল ক্রিয়েশন করার পারমিশনটা ওপেন, কারণ এইটাও অ্যাক্টিভেট হয়ে গেল আর এটা অ্যাক্টিভেট হয়ে গেল, ব্যাস। আচ্ছা, ঠিক আছে, এই জন্য ওটা আগে থেকে করতে হয়, কারণ যেহেতু আমাদের অটোমেটিক এটা ক্রিয়েট হয় না বলে, ঠিক আছে, আমাদের ম্যানুয়ালি করতে হয়। এই টোটাল জিনিসটা গেল গ্লোবাল সেটিংস। আচ্ছা, তাহলে গ্লোবাল সেটিংসের 16খানা পয়েন্ট আমি একবার বলে দিই। ফার্স্ট হচ্ছে কোম্পানি, সেকেন্ড হচ্ছে কোম্পানি কোড, থার্ড হচ্ছে অ্যাসাইন কোম্পানি উইথ কোম্পানি কোড, বিজনেস এরিয়া, ফিসকাল ইয়ার, অ্যাসাইন ফিসকাল ইয়ার উইথ কোম্পানি কোড, field status, assign field status with company code, chart of accounts, assign chart of accounts with company code, account group, posting period, assign posting period with company code, open and close posting period, tolerance limit for employees, আর হচ্ছে রিটেন আর্নিং অ্যাকাউন্ট। ঠিক আছে, এই 16খানা স্টেপ হচ্ছে আমাদের। তাহলে এবার আমরা আজকে একবার এইখানে জিএল এর স্ক্রিন খোলা রয়েছে, আমরা একবার জিএল এর জায়গাটা ঢুকছি। ঠিক আছে, এই জিএল মানে হচ্ছে কি জেনারেল লেজার, যেগুলো আমরা ক্রিয়েট করব, না করলে আমাদের জিএল কিন্তু একটা পিওরলি মাস্টার ডেটা। ঠিক আছে, জিএল হচ্ছে একটা পিওরলি মাস্টার ডেটা। মাস্টার ডেটা কাকে বলে না, মাস্টার ডেটা হচ্ছে সেই ডেটাটা যেটা আমাদের ট্রানজ্যাকশান করতে গেলে কাজে লাগে, রাইট? আমাদের ট্রানজ্যাকশান করতে গেলে কাজে লাগে এবং যেটা একবারই ক্রিয়েট হয়, এটা খুব রেয়ারলি চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্টলি কোনো চেঞ্জেস হয় না। ঠিক আছে, এটাকে বলে মাস্টার ডেটা। জিএল হচ্ছে একটা মাস্টার ডেটা। আচ্ছা, এবার হচ্ছে এই জিএল ক্রিয়েট করতে গেলে যখন আমার যে স্ক্রিনটা আসবে, সেই স্ক্রিনটার জিএল ক্রিয়েটের টিকট হচ্ছে FS00। এইখানে আমরা প্রথম ইউজ করব মাল্টিপল স্ক্রিন। মাল্টিপল স্ক্রিন কেন? এর আগে দেখুন যতগুলো স্ক্রিন ইউজ করেছেন, এই একটাই খুলেছেন, একটার মধ্যে যা কাজ করেছেন সেভ করে দিয়েছেন। ঠিক আছে, বাট এখানে কি হচ্ছে, একটা স্ক্রিনের মধ্যে 3টে পার্ট থাকবে এবং মেন 2টো পার্ট, আবার একটা পার্টের মধ্যে 3টে পার্ট।
ন্যাচারালি কি হচ্ছে, এই এরিয়াটা অনেক বড়, ঠিক আছে, জিএল ক্রিয়েশনের স্ক্রিনের কনসেপশনটা অনেকটাই বড়, সেই জন্য এখানে দুটো পার্ট হচ্ছে, এই দিকে একটা পার্ট দেখুন এখানে আমরা শো করছে কী কী অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট হয়ে রয়েছে, তার এগেনস্টে কী, যেমন এই অ্যাসেট এগেনস্টে কী কী করেছি, এক্সপেন্ডিচার তার এগেনস্টে কী কী করেছি, ইনকাম, এগুলো কি অটোমেটিক চলে আসবে? এগুলো এটা এটা আমি তো আমি আপনাকে যেটা কপি দিয়েছি তার মধ্যে একটা কোম্পানি করে এগুলো করা রয়েছে, ঠিক আছে, বাট এগুলো তো আপনাকে ক্রিয়েট করতে হবে, আপনার তো ব্ল্যাঙ্ক, ঠিক আছে, আপনার তো কোনো কিয়ার নেই, ঠিক আছে। তো এবার হচ্ছে লাইব্রেরি, এটা একটা পার্ট, এইদিকে একটা এরিয়া দেখুন, টাইপ ডিসক্রিপশন, কন্ট্রোল ডেটা, ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট। তো এই তিনটে স্কিল আপনাকে এখানে শিখতে হবে, কী কী ফিল্ড আছে সব শিখতে হবে, এক। নাম্বার টু হচ্ছে এইটা হচ্ছে যে আপনার এরিয়া এর ভেতরে গেলে, এবার অপারেশনাল পার্ট কি, জিএলকে যখন অপারেট করবেন, সেই অপারেট করতে গেলে এইটা হচ্ছে ফাইন্ড বাটন, ধরুন এখানে আপনি একটা ফাইন্ড বাটনে গিয়ে লিখলেন সেলস, নিয়ে কন্টিনিউ করেন, দেখুন ও আপনাকে সেলসের জিএল কোথায় রয়েছে আপনাকে দেখিয়ে দেবে, সেলস প্রমোশন। আবার আপনি যদি এখানে কন্টিনিউ করেন, দেখুন আবার দেখুন দেখিয়ে দেবে আপনার কোথায় আবার কি সেলসের কোথাও জেল কি আছে, সেলস প্রমোশন, আবার একটা আছে দেখুন সেলস থাকবে নিশ্চয়ই, সেলস। তো এইরকমভাবে আপনাকে, এটা হচ্ছে ফাইন্ডের ফাংশন, ঠিক আছে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবসময় কাজে, ক্রিয়েট বাটন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ক্রিয়েট বাটন, ঠিক আছে, ক্রিয়েট বাটন ফর দ্য পারপাস অফ জিএল ক্রিয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে ডিসপ্লে বাটন, ডিসপ্লে বাটনটা কি, কোনো একটা জিএলকে ডিসপ্লে করার জন্য, দেখার জন্য, ঠিক আছে। পেন্সিল বাটন, হ্যাঁ এটা দিয়ে অল্টারেশন, কোনটা, এই যে পেন্সিল বাটন, না পেন্সিল দিয়ে হচ্ছে চেঞ্জ, মানে ধরুন আপনাকে দেখাচ্ছি, এখানে লেখা আছে ধরুন, এক মিনিট ধরুন, আর একটা অন্য কোনো জিএল এক্সপেন্সেসের জিএল খুললে বুঝতে পারবেন, ধরুন রেন্ট লেখা আছে, ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ করছি, পেন্সিলে গেলাম, লিখে দিলাম এখানে অফিস রেন্ট, ঠিক আছে, করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। বা কোনো মেনশন করতে পারি, যদি আমি রেন্ট লিখে থাকি সেটা যদি আমি কিসের জন্য আমি ইউজ করছি বা কোথায় জায়গাটা সেটা দিয়েও মেনশন করে দিতে পারি। হ্যাঁ সেটা যা যা করার জন্য এইটা, এবার কথা হচ্ছে দেখুন এখানে চেঞ্জেসটা হলো না তো, এখানে এর পরে দেখুন এখানটা রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ করে দিন, করে এখানে যান, দেখুন অফিসেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে চেঞ্জ বাটনটা বোঝা গেল, রিফ্রেশটা বোঝা গেল, এটা হচ্ছে কপি বাটন। কপি বাটন মানে হচ্ছে কি, ধরুন একটা জিএল আপনি ক্রিয়েট করেছেন কোনো একটা কোম্পানি করে, আপনি চাইছেন এইখান থেকে এই জিএলগুলো আপনার কোম্পানি করে ক্রিয়েট করবেন, যেমন এখানে একটা ক্রিয়েটে রেন্টটাকে আপনি চাইছেন এই নাম জিএল, রেন্ট জিএলটা এই নামেই আপনার কোম্পানি করে, তখন আপনি কী করছেন, এই কপিতে গেলেন, গিয়ে আপনার কোম্পানি কোড কত, 1996, এবার আপনার কোম্পানি করে যে নাম্বারে আপনি কোম্পানি করে, সরি এটা 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 হচ্ছে আপনার কোম্পানি কোড, আর এখানে আপনার কোম্পানি করে যে জিএল অ্যাকাউন্টের নাম্বারে করতে চাইছেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেন, ধরুন আপনার এখানে এক্সপেন্ডিচার আছে 2001, দিয়ে 2001 দিলেন, আপনার কোম্পানি দেখুন এখানে কী বলবে, বলছে অ্যান এন্ট্রি অলরেডি এক্সিস্ট, আচ্ছা এটা ইউজি, আপনার কোম্পানি কোডটা তো ইউজি না, আপনার কোম্পানি কোডটা হচ্ছে 1993, আমার এখানে দেখা খেয়াল নেই, 1993, ঠিক আছে, যেই করলেন দেখুন এটা এখানে কিন্তু এখানে আপনার কোম্পানি কোড চলে এলো এখানে, ঠিক আছে। তাহলে কপি বাটন বোঝা গেল, কপি বাটন কি, একটা পার্টিকুলার কোম্পানি কোড থেকে আর একটা পার্টিকুলার কোম্পানি করে কোনো জিএলকে যদি কপি করতে চায় সেটা হচ্ছে কপি, এটা শুধু একটা কোম্পানি কোড থেকে নয়, ধরুন আপনি এখানে আপনার কোম্পানি কোডই রয়েছে, ঠিক আছে, আপনার কোম্পানি কোডই আপনি রয়েছেন, এই কোম্পানি করেই রয়েছে আমি, ঠিক আছে, এইখানে, তো এইখানে যখন রয়েছে আমি, এইখানে থাকার পর আমি চাইছি যে এইখানে আমার যে এক্সপেন্ডিচার জিএল আপনি একটা ক্রিয়েট করলেন, ঠিক আছে, অফিস রেন্ট, তারপর একটা ইলেকট্রিসিটি, তারপর একটা প্রিন্টিং, তারপর একটা স্টাফ ওয়েপাল, শুধু তো নামগুলো চেঞ্জ হবে, বাকি তো সব মোটামুটি একই থাকবে, তখন আমি সেই কোম্পানি কোডের মধ্যেও কিন্তু আলটিমেটলি জাস্ট নাম্বার চেঞ্জ করে কপি করে দিতে পারেন। এখানে আপনি সিম্পল এটাকে গেলেন, গিয়ে আপনার এখানে ধরুন 2001 হয়েছে, 3001 2002 করলেন, করে একই কোম্পানি কোড রইলো, এখানে এসে ওখানে রেন্টের জায়গায় প্রিন্টিং করে দিলেন, আবার 2003 করলেন, ট্রাভেলিং করে দিলেন, ঠিক আছে। তাহলে হচ্ছে কপি বাটনের ফাংশনটা কী হলো,
কপি বাটনের ফাংশনটা হলো একটা পার্টিকুলার কোনো জিএলকে একই কোম্পানি কোড থেকে অন্য কোম্পানি কোডে কপি করা, বা একটা পার্টিকুলার জিএল এর ডিটেলসটাকে নিয়ে আপনার সেম কোম্পানি কোডের মধ্যে মডিফাই করে ফার্দার জিএল ক্রিয়েট করা। ক্লিয়ার? এইটুকুনি বোঝা গেল? হ্যাঁ এটা হচ্ছে কপি বাটন। আমি এটা পরের দিনকে খুব ভালো করে ঢুকবো। আমি আজকে একটা ওভারভিউ করে রাখছি, ঠিক আছে? আপনার এটা আচ্ছা, ক্রিয়েটের পাশে যে চশমাটা ওটা কি? ডিসপ্লে। এই যেমন এই যেমন আমি একটা কোনো পার্টিকুলার জিএলকে আমি মানে যে ক্যারেজ ইন ওয়ার্ড, এখানে গেলেন গেটাকে ডিসপ্লেতে ক্লিক করুন, আমরা ক্যারেজ ইন শো করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে ক্যারেজ ইন ওয়ার্ডের ফাংশন। ক্যারি দিন। এটা ক্যারেজ ইন ওয়ার্ডের ফাংশনটা, ঠিক আছে? ক্লিয়ার এইটুকুনি? হ্যাঁ আচ্ছা, এবার দেখুন নেক্সট হচ্ছে আপনার ব্লক বটন। ব্লকের ফাংশনটা কি? ব্লকের ফাংশনটা হচ্ছে কোনো কপির পরই ব্লক। আমি আজকে এইটুকু শুধু বোঝাবো, হ্যাঁ? পরের দিনকে এই জায়গাটা বোঝাবো, কারণ এই জায়গাটা অনেকটা বড়, ঠিক আছে? ব্লকের ফাংশনটা কি, কারণ আমরা টাইমও নেই। ব্লকের ফাংশনটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিএলকে আপনি যদি ব্লক করে দেন, ব্লক করে দেওয়ার মানে হচ্ছে ওই পার্টিকুলার জিএলে আর আমি এন্ট্রি করতে পারবেন না। এন্ট্রি মানে যে কোনো ধরুন 1000 টাকার এন্ট্রিও করতে পারবো না? একটা পয়সার এন্ট্রি করতে পারবেন না, সিঙ্গেল পেনি। আচ্ছা, মানে আমার ফিক্সড অ্যাসেটের যেরকম হচ্ছে যে একবারই খরচা হয়, ধরুন আমি ফিক্সড অ্যাসেট কিনেছি, আপনি ফিক্সড ভুলে যান, আপনি জাস্ট এক্সপেন্সেস চলে আসুন। ফিক্স তো অনেক বড় হয়ে গেল, সিম্পল এক্সপেন্সেস আসুন। কোনো পার্টিকুলার জিএলকে ধরুন আমাদের রেন্ট অ্যাকাউন্ট, আপনি রেন্ট অ্যাকাউন্টকে ব্লক করে দেবেন, ওই রেন্টে আর এন্ট্রি করতে পারবেন, রেন্ট দিয়ে আর এন্ট্রি করতে পারবেন না। আচ্ছা, যে কোনো জিএলকে ব্লক করে দেওয়া মানে সেই জিএল আর এন্ট্রি করা যাবে না, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এন্ট্রিটা থাকবে, ভালো করে বুঝে নিন, যে এন্ট্রিটা থাকবে সেই এন্ট্রিটা কিন্তু অ্যাকাউন্টসে ডিসপ্লে হবে। যে এন্ট্রিটা থাকবে সেটা কিন্তু অ্যাকাউন্টসে ডিসপ্লে হবে, ভালো করে বুঝুন। যেটা থাকবে সেটা অ্যাকাউন্টসে ডিসপ্লে হবে, ঠিক আছে? ক্লিয়ার? যেটা থাকবে সেটা অ্যাকাউন্টসে আসবে, বাট ফার্দার এন্ট্রি হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যেটা আসবে অ্যাকাউন্টসে ডিসপ্লে হবে, কিন্তু ফার্দার এন্ট্রি আপনার হবে না, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডিলিশন। ডিলিশন মানে কি? ডিলিশন একটা অবজেক্ট যেটা মার্ক অ্যাজ ডিলিশন হিসাবে ট্রিট করা হয়। মানে আলটিমেট হচ্ছে আপনি ডিলিট করতে পারবেন, কিন্তু ডিলিশন মানে হচ্ছে যে উড়ে যাবে, যে আমরা যেমন অন্যান্য জায়গায় দেখি না যে অ্যাকাউন্টটা উড়ে গিয়ে ফাঁকা হয়ে গেল নাম্বারটা, ওটা হবে না, নাম্বারটা থেকে যাবে। জাস্ট ওই অ্যাকাউন্টের পর ডিলিশন মার্ক পড়ে যাবে। এই মার্কটা পড়ে যাওয়ার মানে হচ্ছে যে আপনি কিন্তু ওই অ্যাকাউন্টটাকে আর ফার্দার ইউজ করতে পারবেন না। এবার ডিফারেন্স কি হলো? ব্লক আর ডিলিশনের মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছেন তো? ডিফারেন্সটা হচ্ছে একটা অ্যাকাউন্টের মধ্যে এন্ট্রি থাকলে তাকে ব্লক করা যায়, বাট একটা অ্যাকাউন্টের মধ্যে এন্ট্রি থাকলে তাকে ডিলিট করা যায় না, যেটা আমাদের ওখানকার লজিক ছিল যে কোনো অ্যাকাউন্টের মধ্যে এন্ট্রি থাকলে তাকে ডিলিট করা যায় না, এন্ট্রিকে সরিয়ে ফাঁকা করে কোথায়। তাহলে একটা অ্যাকাউন্টের মধ্যে যদি এন্ট্রি হয়ে যায় ওটা সরাতেও পারবেন না আপনি, এখানে তো এন্ট্রি ডিলিট করা যায় না, এন্ট্রি রিভার্স। তাহলে এন্ট্রি যদি কোনো জিএলএ হয়ে যায় তাহলে সেই জিএলকে আপনি ডিলিশন করতে পারবেন না। তাহলে ডিলিশন কখন পসিবল? ব্ল্যাঙ্ক কোনো জিএল ক্রিয়েট করলেন, দেখলেন যেটা কোনো ভুল হয়ে গেছে, কোনো অন্য নাম দিলে হতো বা কোনো অন্য অ্যাকাউন্ট গ্রুপে গেলে হতো, তখন সেটাকে আমি ডিলিশন মার্কস দিয়ে রাখি। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ ডিলিশনের জিনিসটা বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে চেঞ্জ কোম্পানি কোড। চেঞ্জ কোম্পানি কোড তখনই পসিবল হয় যখন আপনি একটা আপনার নিজের কোম্পানি কোডে কোনো জিএল ক্রিয়েট করেছেন। একটা কোম্পানি কোডে যদি আপনার কোনো জিএল ক্রিয়েট হয়ে যায় তখন আপনি আপনার কোম্পানি কোডটাকে চেঞ্জ করতে পারছেন। আরেকবার এই জায়গাটা বলুন। এখানে ধরুন একটা কোম্পানি কোডে যখন আপনার কোম্পানি কোড ব্ল্যাঙ্ক,
এখানে যদি আপনি যদি এখানকে আপনার কোম্পানি করতে দেন, আপনি যেহেতু একবার ঢুকেছিলাম আপনাকে পারমিশন করবে, কিন্তু এইটা অফিসে এই যে পারমিশন দিল না, স্পেসিফাই অ্যান এক্সিস্টিং ভ্যালু, কারণ হচ্ছে কি আপনি তো একটাও জিএল ক্রিয়েট করেননি ওখানে, না। সেই জন্য আপনাকে কোনো পারমিশন দিল না। আচ্ছা। ঠিক আছে, স্পেসিফাই অ্যান এক্সিস্টিং ভ্যালু। বুঝা গেল? হুম। এইটা হচ্ছে মেইন জায়গাটা। তো এইটা আজকে এই পার্টটা রইলো এখানে, ঠিক আছে। আমি এই দিকের পার্টটা নেক্সট দিনকে বোঝাবো, বুঝিয়ে জিএল ক্রিয়েশন এবং জিএল পোস্টিং করব, ঠিক আছে। আচ্ছা। আপনি করে রাখবেন এগুলো সব, ঠিক আছে, এই অবধি। ঠিক আছে। ঠিক আছে।